আমাকে কদিন আগে আমারই অন্য একটি চ্যানেল হৃদয়নীড়ের রবি, সেখানে একটি লাইভ স্ট্রিমে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন আমার কথা বলতে। আমি তার জন্য একান্তই কৃতজ্ঞ, আপ্লুত। ধন্যবাদ তাদের সকলকে, আপনাদের সকলকে, যারাই ধৈর্য ধরে আমার কথা শুনছেন। এখন আমি মানুষটা ভীষণই অন্তর্মুখী। তাই বাইরে আমি সোশ্যাল ইস্যুস নিয়ে যতটা ভোকাল হই, আমার সাহিত্য, লেখালেখি, পড়াশোনা, প্যাশন ইত্যাদি চর্চা করতে গেলে আমার বাচনভঙ্গি কতটা উন্নত হয়েছে জানি না, যদি আদৌ হয়ে থাকে, আপনাদের শুনতে ভালো লেগে থাকে, তার মানে এই নয় যে আমি ভেতরের মানুষটাও সবসময় ততখানি সহজাত, ততখানি অভ্যস্ত, স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি। কিন্তু এর পিছনে একটা ইতিহাস আছে, একটা কেন অনেকগুলো ইতিহাস আছে। দীর্ঘদিন ধরে কথাগুলো জমতে জমতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের জীবনে বলা কথা কতটুকু থাকে, এমনকি যারা অনর্গল কথা বলে যান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কথার পাহাড় জমে। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়। তার পরের লাইনেই আছে, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। নিজের মুখকে দেখে কারণ নিজের অসহায় লাগতে পারে? হ্যাঁ, পারে। কারণ করুণা, অসহায় লাগা ইত্যাদি আমাদের যে প্রবৃত্তিগুলো, সেগুলো শুধু অন্যের প্রতি আমরা যে ইনভেস্ট করি তা নয়, নিজের প্রতিও খানিক বিনিয়োগ করে ফেলি। সেলফ পিটি, সেলফ কম্প্যাশন, সেলফ রিলায়েন্স, সেলফ রিলাক্ট্যান্স, এই কথাগুলো না হলে আসতো না। এমনকি যিনি আত্মত্যাগ করেছেন বলেও দাবি করেন, তিনিও চূড়ান্ত ত্যাগী নন, কারণ সেলফকে তিনি ত্যাগ করতে পারেননি। আমি না থাকলে কি থাকলো? এই অহংটাই মানুষকে ধরে রেখেছে। অহং আর অহংকার এক নয়। কিঞ্চিৎ অহংবোধ না থাকলে মানুষ কি নিজেকে চিনে উঠতে পারে, না অন্য সবাইকে চিনে উঠতে পারে? শুরুতেই শুনতে তত্ত্ব কথা মনে হচ্ছে, যেহেতু আমি অনেক গভীরে চলে যাচ্ছি, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা বলছি, আরও হয়তো বলবো এরপরে। এর থেকে একটা দিক পরিস্ফুট হলো, পয়েন্ট নাম্বার 1, যে মানুষটার সম্পর্কে, আমার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, সে অত্যন্ত বোরিং। দ্বিতীয় পয়েন্ট হলো, সে সুখী নয় বোধহয় জীবনে এতটা। কারণ যে সুখী হবে তার এত ব্যাখ্যা দিতে লাগবে না। এই যে এত ধীরে ধীরে এত কথা বললাম, তাতেই গোটা 3-3.5 মিনিট নষ্ট হলো। এটা কি সত্যিই নষ্ট হওয়া, নাকি এর পিছনেও লুকিয়ে আছে কোনো চরিতার্থতা? এটা একজন অপূর্ণ মানুষের খেদোক্তি, যেমন আমি নিজেকে কখনোই কমপ্লিট মনে করতে পারিনি। কিন্তু এখন সেটার জন্য আফসোসের বদলে আমার মনে হয়, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ বলে মনে করে সব সময়, তার তো আর শেখার কিছু বাকি থাকে না, জানার কিছু বাকি থাকে না, নিজের মধ্যে নিজেকে খোঁজার কোনো মানে থাকে না।
তেমন সর্বগ্রাসী নিঃসঙ্গতার চেয়ে, একাকিত্বের চেয়ে আমার খানিক একাকী থাকা ভালো। আপনাদের ছাড়া এবং আর হাতে গোনা কয়েকজনকে ছাড়া আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি না হয়তো। তার মানে কি আমার জীবনের কথাগুলো খুব এক্সট্রাঅর্ডিনারি, খুব আলাদা কিছু, অন্যান্যদের থেকে পৃথক কিছু? তা হয়তো নয়। সবার মতোই আমার জীবনেও ঘটনা ঘটেছে, মানুষ এসেছে গেছে, যেমনটা হয়ে থাকে। তাই এই ক্লিশে বিষয়গুলো নিয়ে অন্যের মনের ভার লাঘব করতে তো পারিই না, উপরন্তু তাদের ভার চাপিয়ে দিতে আর আমার ইচ্ছে করে না। তাই কথাগুলো আর বলা হয়ে ওঠে না। আচ্ছা, মানুষ আত্মজীবনী কেন লেখে? নিজেকে মেলে ধরার জন্য। যে আমিকে সে নিজে জানে আগাগোড়া, সেটাই আর সবাইকে জানাবার জন্য। এখন তো আত্মজীবনী লেখারও দরকার পড়ে না, আমরা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই। জীবনের সমস্ত মুহূর্ত, অন্তরঙ্গ, গোপন সমস্ত মুহূর্তের ছবি। সেটা অবশ্য অন্য একটা দিক নিজেকে যাপনের। তাকে সেলফ লাভ বলবো, না সেলফিশনেস, না নার্সিসিজম, জানি না। কিন্তু এর থেকে প্রমাণিত হয় মানুষ কতটা একা। মোদ্দা কথা হলো, আমার কথা বলে বিশেষ কিছু লাভ নেই, কারণ এই জীবন তেমন বর্ণময় নয়। আগামীতে যে হয়ে উঠবে তেমন সম্ভাবনাও নেই। আর সম্ভাবনা কথাটার মধ্যে অদ্ভুত একটা বৈপরীত্য আছে। কেননা লাভের সম্ভাবনা বা ধনাত্মক কোনো সম্ভাবনা থাকলে তার বিপরীতে ঋণাত্মক সম্ভাবনাও থাকে। কোনো একটা সম্ভাবনা সবসময় থাকে না। এখন আমি নিজেকে জানি বলে, কিঞ্চিৎ জানি বলে, এক্সপ্লোর করতে পারি বলে এই কথাটা বলছি। কেন বলছি? না আমার জীবনে বিশেষ কিছু ঘটনা তেমন ঘটেনি বলে। ছোট ছোট করে দেখতে গেলে আমার বই পাবলিশড হয়েছে, কলকাতা বইমেলার মতো আন্তর্জাতিক গুণমান সম্পন্ন একটি জায়গায় তা শোকেসড হয়েছে। আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নয় করেও অনেক কিছু অ্যাচিভ করেছি। ভালো মার্কস, ভালো ডিগ্রি, ভর্ৎসনাও জুটেছে। এসব তো জীবনের অঙ্গ। এগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে বাঁকিয়ে চুরিয়ে বললে অনেক বড় রচনা তৈরি হয়। আমি কি করেছি, আমি কি অ্যাচিভ করেছি, এই সমস্ত কথা। কিন্তু সেগুলোও কি রিফ্লেক্ট করে আমার আমিকে? সে বোধহয় একান্তই গোপন। আমার আমি, কল্পনার আমি 10 বছর বয়সে যা হতে চাইতাম বড় হয়ে, আজ কি তা হতে পেরেছি? এখন যে পরিকল্পনা করছি তা আরও 10 বছর পরে কি সত্যি সত্যি হবে? হয়ে গেলেও কি সেটা সেখানেই থেমে যাবে? না আমি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারবো, আমার আর কোনো চাহিদা থাকবে না? তা হয় না। মানুষ যত বাঁচতে পারে, যত বাঁচতে শেখে, তত তার মৃত্যুর চাহিদা ক্রমে ক্রমে উপলব্ধি হয়। কিন্তু যখন সেই দিনটা চলে আসে, তখন উল্টো করে বাঁচার কথাই বেশি করে মনে পড়ে।
সেরকম আমার আমিকে যত ঘরের মধ্যে কুক্ষিগত করে না রেখে যত বাইরের অ্যাটমসফিয়ারে বার করতে চাইব, তত তাতে ধুলো, জল, হাওয়া সমস্ত লেগে যে বিবর্তন হবে, মাটি থেকে পাথর, পাথর থেকে পাহাড় হয়ে যাব। সেই পাহাড়দের আরেক নাম অচল। তখন কি আমি অচল হয়ে যাব? সত্যি সত্যি অচল, যা চলে না একেবারেই। খ্যাতির শীর্ষে বসে আর নামতেই পারবো না। পিছনে থাকবে খাদের কিনারা, পা ফসকে গেলেই ব্যাস ছবি। তাই সেরকম উচ্চতায় উঠতে আমার কোনোদিনই মন চায়নি। পাহাড় দেখব, কিন্তু এভারেস্ট জয় করব এমনটাও নয়। বরং দূর থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘায় সেই স্লিপিং বুদ্ধাকে দেখব, এমনটাই আমার অভিলাষ। ছিল, আছে, থাকবে। কিছু জিনিস পরিবর্তন হয়, কিছু জিনিস হয় না। আমি জানি না কতটা বোঝাতে পারছি, বা এর মধ্যে আমাকে আদৌ আপনারা খুঁজে পাচ্ছেন কি না। পাওয়া সম্ভবও নয়, কারণ আমাদের মধ্যে অনেকগুলো মানুষ বাস করে। শুধু আমরা যাদের চারপাশে নিয়ে চলি তারা নয়, আমার নিজেরও বিভিন্ন শেড থাকে। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তাদের আবার মজার মজার কতকগুলো খেলা আছে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা। রবীন্দ্রনাথ যেমন, আরও অনেকেই আছেন, তবু তার কথা বারবার করে আসে জীবন স্মৃতি বলতে গেলে। আমরা সমস্ত অটোবায়োগ্রাফিতেই প্রায় কোট করে ফেলতে পারলে বাঁচি তাঁর ওই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা। প্রথম কথা, এখান হইতে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে। আর দ্বিতীয়ত, স্মৃতির পাতায় জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক বস্তুত সে ছবিই আঁকে। তার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। সে আপন মহিমায় কত জিনিসকে ছোটকে বড় করে, বড়কে ছোট করিয়া তোলে, কত কি বাদ দেয়, কত কি রাখে। তাই প্রথমে ভেবেছিলাম আমার এই 23 বছরের সংক্ষিপ্ত জীবনের অধ্যায় ভিত্তিক একটা বিবরণ দিলে কেমন হয়। তারপর না সব মিলেমিশে গেল। যৌবনে এসেও আমার একটা ইনার চাইল্ড থাকতে পারে, আর যখন সত্যিই ছোট ছিলাম তখনও যৌবনের অভিলাষ ক্রমশ ফুটে উঠতে থাকে, দানা বাঁধতে শুরু করে। মানুষের বয়সের আসলে কোনো গাছপাথর হয় না। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ম্যাচিওর কথা বলছি মানে এই নয় যে পর মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা প্রজাপতি ধরতে যেতে বাগান থেকে বাগানে ছুটে বেড়াতে ইচ্ছে করবে না। এই আমির মধ্যে এত বৈপরীত্য, এত সংঘর্ষ, নিজেকে ক্রমাগত জানা, এর কথা কি খুলে বলা যায়? একটা জীবনও বোধহয় তাতে কম পড়ে। অতএব আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।